কেরে লিয়াকত, তুই দেখি এখনো বাসায় বসে আসস। কয়টা বাজে সেই খেয়াল কি তোর আছে? আজকে ওনাদেরকে কোর্টে তোলা হইব না, আমাদের ওই জায়গায় তো উপস্থিত থাকতে হইব। তুই এখনো বাসায় কি করিস? ছেলে পেলে নিয়ে আমি চলে আইছি, তাড়াতাড়ি বের হ। আরে না রে দোস্ত, আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি যে তুই আসলেই একসাথে বের হয়ে যাইমু। তার ছেলে পেলে কি পরিমাণ জোগাড় করছস? আজকে কিন্তু আদালত চত্বর পুরো পোলায় পান দিয়া বইরা ফালাইতে হইব। হাজি সিদ্দিক এবং মোল্লা গ্রুপের যে এখনো জনপ্রিয়তা এক বিন্দুও কমে নাই, সেটা সকলের সামনে আবারও প্রমাণ করে দিতে হইব। ওইটা নিয়ে তুই বিন্দু পরিমাণ চিন্তা করিস না। আমি আজকে অনেক ছেলে পেলে নিয়া তারপর বের হয়েছি। আদালত চত্বর পুরো ছেলে পেলে দিয়া বইরা ফালাইমু। মোল্লা গ্রুপের যে জনপ্রিয়তা এখনো কমে নাই, সেটা সকলের সামনে প্রমাণ করে দিবই। দেখি তারপর কোপা শামসু কি করে। মুরব্বীদেরকে আগে জামিন করায় নিয়ে আসি, তারপর শামসুর সাথে এবার আমাদের খেলা হবে। একদিকে বিরোধী দল, অন্যদিকে আমরা, আরেকদিকে ডেন্ডি শাকিল। দেখি শামসু এবার কি কইরা আমাদের হাত থেকে রক্ষা পায়। শামসু আমাদেরকে অনেক জ্বালান জ্বালাইছে, এবার সময় আইছে পাল্টা জবাব দেওয়ার। এবার শামসুরে হারে হারে টের পাওয়াই দিব যে মোল্লা গ্রুপ কি জিনিস। ওইটা আবার বলা লাগে? ওইটা তো হইবই রে। তুই এখন আগে চালু করে বের হ, 9টা পার হয়ে গেছে। 10টার ভিতরেই ওনাদেরকে আদালতে তোলা হবে। ওনাদেরকে আদালতে তোলার আগেই আমাদেরকে আদালত প্রাঙ্গণে ছেলে পেলে নিয়ে যায় অবস্থান করতে হইব। আজকে আর কোনোভাবেই ওনাদেরকে রেখে আসব না। দরকার পড়লে আদালত প্রাঙ্গণে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেব। তবুও যেভাবে হোক আজকে ওনাদেরকে মুক্তি করে নিয়ে আসব। কিরে তোতা, কি অবস্থা তোদের? এইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে না কিরে? চাচা আইছেন? আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম চাচা। এইদিকের সব কিছুই ঠিকঠাক আছে চাচা, কোনো সমস্যা নাই। আপনি দাঁড়ায় রইলেন কেন চাচা? বসেন। তা মাস্টার, কি খবর? নতুন ডিসির সাথে শুনলাম মিটিং করতে তুমি শহরে গেছিলা। তা নতুন ডিসির সাথে মিটিং কইরা ফিরলা নাকি? হাবিব ভাই, নতুন ডিসির সাথে মিটিং করলাম। শামসু ফোন করে বলল তো নতুন একজন ডিসি পাঠাইছি বগুড়াতে, ওনার সাথে যায়া সৌজন্য সাক্ষাৎ করে আসেন। তাই যায়া একটু দেখা সাক্ষাৎ করে আসলাম, এই আর কি হাবিব ভাই। তা মাস্টার, নতুন ডিসির সাথে মিটিং কইরা কি বুঝতে পারলা? এই ডিসিও কি আগের ডিসিদের মতোই একই রাস্তায় হাঁটবে, না একটু অন্যরকম মনে হইল মাস্টার? হাবিব ভাই, ওই রকম ভাবে তো কথা বলি নাই। আজকে শুধু সৌজন্য সাক্ষাৎ কইরা পরিচয় পর্বটা শেষ করে আসলাম। আজকেই তো আর এত কিছু বোঝা যায় না। দেখা যাক সামনে কি হয়। যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি অন্যান্য ডিসিদের দেখানো পথে হাঁটে তাহলে ওনার অবস্থাও ওই একই রকম হইব। তবে মনে হয় হাবিব ভাই এইটা ভালোই হইব, কারণ শামসু নিজে চয়েস কইরা ওনারে বগুড়াতে পাঠাইছে। মনে হয় না অন্যান্য ডিসিদের মতো একই পথে হাঁটবে। 2-4 দিন কথা বললে তো আর বোঝা যাইব না। আস্তে আস্তে যখন সময় যাইব তখনই বোঝা যাইব যে এই ডিসি কেমন। তবে শামসু যেহেতু পছন্দ করে পাঠাইছে, আমারও মনে হয়
ডিসিটা অন্যান্য ডিসিদের মতো হইব না। হইনা বাদ দেন তো চাচা, প্রথম প্রথম সব অফিসারই একটু গরম গরম থাকে, 2, 4, 6 মাস গেলেই তখন আসল রূপটা সবার সামনে উন্মোচিত হইব। আগে 2, 4, 6 মাস ওনারে মন খুলে কাজ করতে দেন, তাহলে ওনার আসল চেহারাটা সকলের সামনে বের হয়ে আসবো। সন্ততা সবাইকে তো আর এক পাল্লায় তুইলা মাপলে হইব না, কারো না কারো ভিতরে ভিন্নতা আছেই। শামসু অনেক যাচাই বাছাই কইরা তারপরে ওনারে বগুড়ায় পাঠাইছে। আর শামসু খুব ভালো করে জানে যে বগুড়াতে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয় সেটার জবাবদিহি শামসুকেই করতে হইব। সেজন্য শামসু বগুড়াতে এমন কাউকে পাঠাবে না যার দ্বারা শামসুর কোনো ক্ষতি হয়। তবে দেখা যাক। আর প্রশাসনের লোকজনের কথা কি বলবো, আমাদের নিজেদের দলের ভিতরের লোকজনই তো নিজেদের দলের ক্ষতি করতেছে। কেরে তোতা, এখন পর্যন্ত কোনো চাঁদাবাজি বন্ধ হইতেছে না কেন? এখনো আমার কাছে এই সমস্ত রিপোর্ট আসে যে দলীয় চ্যাংরা প্যাংরারা নাকি বিভিন্ন জায়গায় চাঁদা তুলে বেড়াইতেছে। তবে যে আমি বারবার করে বলছি এই বিষয়গুলো তদারকি করার জন্য, তাহলে তুই কি করতাছস? এখন ওরা কিভাবে চাঁদাবাজি করতে পারে? আমি তো চাচা এই বিষয় নিয়ে তদারকি করতেছি, যে এখানে যার নামে রিপোর্ট পাইতেছি তারই আমি সাংগঠনিকভাবে সতর্ক করতেছি। তারপরেও যদি এরা শুধরায় না যায় তাহলে কি আর করব বলেন চাচা? আমি তো আর কম চেষ্টা করতেছি না সকলকে সঠিক পথে আনার জন্য। আবার নতুন করে কোন জায়গায় ঝামেলা হয়েছে চাচা? আপনার কাছে কে রিপোর্ট দিছে? ঘোড়ার ডিম তুই তদারকি করতেছস? সেদিন কেউ যে বাজারের ভিতরে চাঁদা তোলার জন্য যাওয়ার পর এলাকাবাসী 3টা ছেলেরে দইরা গণপিটানি দিছে, সেটা কি জানস? আর ওই 3টা ছেলে আমাদের দলীয় চ্যাংরাই ছিল, হাবিবুর মাস্টারের লোক। বলে এই সমস্ত কর্মকাণ্ড যদি কইরা বেড়ায় তাহলে কি আর মান সম্মান থাকে? আর বিভিন্ন স্ট্যান্ডে সিএনজি, অটোরিকশা এইগুলো থেকেও চাঁদা তুলতেছে। পুলিশ কিছু বললে দলীয় পাওয়ার দেখায় পুলিশকে। সন্ততা, একটা কথা সাফ সাফ বইলা দেই, যে দুর্নীতির সাথে জড়িত থাকবো সে যেই হোক না কেন, সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবি। এই সমস্ত চাঁদাবাজির কথা ওদেরকে বইলা লাভ আছে? যদি ওরা নিজেরাই এইখান থেকে বাঘের টাকা পায় তাহলে ওরা কিভাবে চাঁদাবাজি বন্ধ করাবে? এতে তো ওদেরই সবচাইতে বড় লস হয়ে যাইব। দেখো হাবিব, তুমি যে একটা ফলস কথা বইলা বসলা, তোমারে যদি এখন চাইপা ধরি, তুমি কি কোনো প্রমাণ দিতে পারবা যে আমরা কারো কাছ থেকে দুর্নীতির টাকার ভাগ নিতেছি? উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, নইলে কিন্তু নেতাকর্মীদের সাথে অপমানিত হইতে হইব। কথাটা বইলা দিলাম, ধৈর্যের বাদ ভাঙ্গা দিও না হাবিব। এই তোতা, কলেজ কমিটি সম্পর্কে তোর কাছে কোনো তথ্য আছে? রিয়াদ আর মনির যে ফাহিমার তাকিরে ক্যাম্পাসে যাইতে নিষেধ করছে, ওরে এত বড় পাওয়ার কে দিল? আমাদের ছেলেপেলেদেরকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করে। এই কমিটি দেওয়ার পর থেকে চোখে পড়ার মতো কোনো কাজ করছে ওরা? কলেজের ভিতরে নানান রকমের অনিয়ম কইরা বেড়ায়, আর এইগুলো ছাত্ররা ধরলেই ওদেরকে ক্যাম্পাসে যাইতে নিষেধ করে। ক্যাম্পাস কি কারো পাপের সম্পত্তি নাকি? ওই কোন সাহসে ওদেরকে ক্যাম্পাসে যাইতে নিষেধ করছে রে তোতা? চাচা, আমিও একটু উড়ো উড়ো খবর শুনতে পারলাম, কিন্তু বিস্তারিত আলোচনা এখনো শুনি নাই। তবে আমার চাইতে শফিক চাচা এই সম্পর্কে ভালো বলতে পারবে। ওনার সাথে রিয়াদের কথা হয়েছিল,
ওনার কাছ থেকে শুনেন ওইখানে মূলত কি ঘটনা ঘটছে। তাইলে শফিক ভাই আপনি বলেন তো দেখি কি হয়েছে ওইখানে। রিয়াদকে এই পাওয়ারটা কে দিছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে যাওয়ার জন্য নিষেধ করে, না আপনি এই পাওয়ার ওদেরকে দিয়া দিছেন? মাস্টার, ওরা কিন্তু গ্যাঞ্জামটা আগে শুরু করে নাই। ফাহিম আর তাকি আলগা মাপদুরি কইরা গ্যাঞ্জামটা বাড়াইতে গেছে। অনেকদিন যাবতই রিয়াদ আমারে বইলা আসতেছিল ওদের সাংগঠনিক কাজ কামে নাকি ফাহিম আর তাকি সব সময় বাধা হয়ে দাঁড়ায়। ওরা হচ্ছে কলেজ কমিটির সভাপতি সেক্রেটারি। যদি ওদের কাজ কামে ফাহিম আর তাকি বারে বারে ডিস্টার্ব করে তাহলে তো এটা নিয়ে বড় একটা ইস্যু তৈরি হইব। সেইটাই হয়েছে এখন। আপনি ওদের কাজ কামের কোনো খবর রাখেন? ওরা তো শুধু নামে সভাপতি সেক্রেটারি, কিন্তু সব জায়গায় সব রকমের প্রোগ্রামে তো ফাহিম আর তাকি হ্যান্ডেল দেয়। ওরা রানিং কলেজ কমিটির সভাপতি সেক্রেটারি থাকতে বাইরে থেকে বিরোধী দলের চ্যাংরা প্যাংরা আইসা কলেজের ভিতরে মিছিল মিটিং করে যায়, আর ওদের কোনো খোঁজ খবরই থাকে না। এই কমিটিটাই আমার দেওয়াটাই ভুল হয়েছে। অতি তাড়াতাড়ি এই মেয়াদ উত্তীর্ণ কমিটিটা বিলুপ্ত করার একটা ব্যবস্থা করতেছি। এই সমস্ত ফালতু চ্যাংরা প্যাংরা দিয়া দল চলবো না। এই শফিক ভাই যে কয়টা কমিটির ভিতরেই হাত ঢুকাইছে প্রত্যেকটা কমিটি গ্যাঞ্জাম বাইজা আছে। এই শফিক ভাইয়ের কোনো কমিটি ঠিক নাই। মাস্টার, এবার নতুন কইরা সব কমিটি বিলুপ্ত ঘোষণা কইরা আবারও কমিটি দিতে হইব, তাছাড়া সাংগঠনিকভাবে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। এবার আর কোনো কমিটি রাখবো না, প্রত্যেকটা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিব। এই সমস্ত ফালতু কমিটি রাখার কোনো প্রয়োজনে আমি মনে করতেছি না। তখন হাবিব ভাই আর তোতা আমারে বলছিল বইলা আমি এই কমিটিটা দিছিলাম, কিন্তু এখন তো দেখতেছি ওনাদের কথায় কমিটি দিয়া অনেক বড় ঝামেলা টাইনে নিয়ে আইছি। সেলিম ভাই বসেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে আমার। শামসু, স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু আমি সব কিছু একবারে সেট আপ কইরা তারপর আইছি। সম্রাট এখন থেকে বাংলাদেশের নেক্সট আইজি। আজকে থেকে সম্রাট আইজির দায়িত্ব পালন করে যাবে। ভালো করছেন সেলিম ভাই। একটু আগেই সম্রাট আমার কাছে আইছিল, আমি ওরে স্বরাষ্ট্র দপ্তরে পাঠাইলাম যে দায়িত্বগুলো বুঝে নেওয়ার জন্য। অনেক লেন্দি হয়ে যাইতেছে, যত তাড়াতাড়ি সম্ভব সম্রাটে আইজি চেয়ারে আমাদের বসানোটা দরকার ছিল। যাক, অবশেষে তাহলে ওইদিকে ঝামেলাটা শেষ হইল। আপনি তাহলে সম্রাটকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে এসেছেন। শামসু, আর কোনো ঝামেলা নাই। সম্রাট এখন থেকে আইজির দায়িত্ব নির্দ্বিধায় পালন করতে পারবো। আমি দেশের সব গণ্যমান্য উচ্চপদস্থ অফিসারদেরকে মিটিং করে বিষয়টা জানিয়ে দিয়েছি, আর সম্রাট ওনাদের সাথে এখন মিটিংয়ে বইছে। তুমি ডাকলা বইলা আমি আর ওই মিটিংয়ে অ্যাটেন্ড না করে সরাসরি তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তাই এবার বলো তো দেখি শামসু, হঠাৎ কইরা কি কারণে এত ইমার্জেন্সি ভাবে আমারে ডাইকা পাঠাইলা? কি গুরুত্বপূর্ণ কথা বলবা? সেলিম ভাই, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার কাজকাম কিন্তু আমি খুব ঢিলা দেখতেছি। দেশে এখন পর্যন্ত ডেন্ডি শাকিল অবস্থান করতেছে। ওই ভারত থেকে দেশে ঢুকলো, কিন্তু এই সম্পর্কে গোয়েন্দা বিভাগের কাছে কোনো তথ্য নাই। দেশের গোয়েন্দা বিভাগ এরকম নড়বড় হইলে হইব? বলো কি শামসু? আমি তো যতদূর জানি এই শীর্ষ সন্ত্রাসী হাদি সিদ্দিক এবং
স্বরাষ্ট্রমন্ত্রী মোদির ছত্রছায়ায় বাংলাদেশ থেকে বের হয়ে গেছিল। বেশ কিছুদিন যাবৎ ভারতের বিহারে অবস্থান করতেছিল। ও আবার হঠাৎ করে কোন উদ্দেশ্য নিয়ে দেশে ঢুকলো। আইজিরে ধরার মিশনে যে আমরা 10 জন সন্ত্রাসী নিহত করছি, তার ভিতরে ওর খুবই বিশ্বস্ত এবং কাছের একটা ছোট ভাই ছিল অং সাং জ্যাকি। ওরেও আমরা ওই মিশনে অন্যদের সাথে হত্যা করি, আর এই বদলা নেওয়ার জন্যই ওই দেশে ঢুকছে। শোনেন সেলিম ভাই, আপনি এখন গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে আলোচনা করবেন। উনি দেশের গোয়েন্দা বিভাগ এরকম নড়বড় করতেছে কেন, দ্রুত ওনাকে ব্যবস্থা নিতে বলেন। আচ্ছা শামসু, ঠিক আছে, আমি আজকেই গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে এই বিষয়ে আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, আপনি তাহলে এইভাবে কাজ করেন। আমাকে কাশিম টিভির ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হইব। আমি তাহলে উঠলাম। শোনেক ডন, একটা হিসাব তো কোনোভাবেই মিলাইতে পারতেছি না। এই রিয়াদের এত বড় সাহস কিভাবে হয় যে আমাদের ছেলেপেলেদের সাথে টক্কর নিয়ে ওই কলেজে ঘুরে বেড়ায়। বেশ কিছুদিন যাবতই আমি এই বিষয়টা লক্ষ্য করতেছি। রিয়াদ কেমন যেন আগের চাইতে অনেক পাওয়ার দেখাইয়া কলেজে দাপটের সাথে চলতেছে। ওর এতটা পাওয়ার কোথা থেকে আসতেছে রে ডন? নিশ্চয় ওরে পিছনে কেউ ব্রেকআপ দিতেছে। তাছাড়া ওর এত সাহস হওয়ার তো কোনো কথা না। আসলে কি আর বলবো বলেন, এই সব কিছুর মূলে আছে ওই বুড়া জিন শফিক। ওই রিয়াদকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বুঝাইয়া রিয়াদ এরকম উশৃঙ্খল বানাইয়া ফেলাইছে। এই বুড়া জিনের যুক্তিতেই এগুলো হইতেছে। ও তাহলে শফিক চাচা এখন আমাদের সাথে পাঙ্গা নিয়া চলতে চাইতেছে, তাই না? খারা, ওর মজা দেখাইতেছি। তুই তাড়াতাড়ি গাড়ি চালা, আগে কলেজে যাই।